আজকে আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে যিনি বলতে গেলে একাই একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। হ্যাঁ, তিনি আর কেউ নন, বাবর। সেই বাবর যিনি আমাদের এই ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের ভিতটা গেঁথে দিয়েছিলেন। তো চলুন তার সেই অবিশ্বাস্য গল্পে ডুব দেয়া যাক। আচ্ছা, একবার ভেবে দেখেছেন কি কিভাবে একটা ছোট্ট রাজ্যের এক রাজকুমার একদম নতুন ধরনের প্রযুক্তি আর দুর্দান্ত সব রণকৌশল কাজে লাগিয়ে ইতিহাসের অন্যতম সেরা একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেন? কি করে এটা সম্ভব হলো? ঠিক এই প্রশ্নটারই উত্তর আমরা আজ খুঁজব। আচ্ছা, তার জীবনটাকে যদি খুব সংক্ষেপে এক ঝলকে দেখি, তাহলে ১৪৮৩ সাল এখনকার উজবেকিস্তানের ফারগানা বলে যে জায়গাটা, সেখানে তার জন্ম। এরপর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সালটা এলো ১৫২৬, পানিপথের সেই বিখ্যাত যুদ্ধ, যেটা জিতে তিনি ভারতে মুঘল শাসনের সূচনা করলেন। আর সবশেষে ১৫৩০ সালে আগ্রায় তিনি মারা যান, কিন্তু পেছনে রেখে যান একটা সম্পূর্ণ নতুন সাম্রাজ্য। তো প্রথমেই আসা যাক বাবরের বংশ পরিচয়, আর দেখব ঠিক কিভাবে তিনি এই বিশাল সাম্রাজ্যের ভিত্তিটা স্থাপন করেছিলেন। বাবরের রক্তে ছিল দুই কিংবদন্তি বিজয়ের ধারা। মানে ভাবা যায়, একদিকে বাবার দিক থেকে তিনি ছিলেন তৈমুরের বংশধর, আর মায়ের দিক থেকে স্বয়ং চেঙ্গিস খানের। এই বংশপরিচয়টাই যেন আগে থেকে বলে দিচ্ছিল যে তার ভবিষ্যৎ কতটা দুর্ধর্ষ হতে চলেছে। আর এই সালটা ১৫২৬ ইতিহাসে একেবারে স্বর্ণাক্ষরে লেখা আছে, কারণ ঠিক এই বছরেই পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে হারিয়ে দেন। শুধু একটা যুদ্ধ, কিন্তু এটাই ভারতের ভাগ্য পুরোপুরি বদলে দিয়েছিল আর খুলে দিয়েছিল মুঘল সাম্রাজ্যের দরজা। আচ্ছা, এবার তাহলে তার যুদ্ধক্ষেত্রের কিছু গোপন রহস্য জানা যাক, কি বলেন? কারণ বাবর তো শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন রীতিমতো একজন বিপ্লবী যোদ্ধা। তার একটা বিখ্যাত রণকৌশলের নাম ছিল তুলুগমা। দেখুন, সেই সময় সুলতানি সেনারা কি করত? তারা সাধারণত সোজাসুজি যুদ্ধ করত, কিন্তু বাবর ছিলেন অন্যরকম। তিনি তার সেনাবাহিনীকে ছোট ছোট দলে ডান, বাম আর কেন্দ্রে ভাগ করে শত্রুকে দুই পাশ থেকে আর পেছন থেকে ঘিরে ফেলতেন। মানে যাকে বলে একটা সাঁড়াশি আক্রমণ। এই হঠাৎ আক্রমণে ইব্রাহিম লোদির বিশাল বাহিনী একেবারে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। শুধু তাই না, এর সাথে তিনি আর একটা কৌশল যোগ করলেন, যার নাম আরাবা। ব্যাপারটা কি ছিল? প্রায় ১০০ খানেক গরুর গাড়িকে চামড়ার দড়ি দিয়ে পরপর বেঁধে একটা দেয়ালের মতো তৈরি করা হতো, আর এই দেয়ালের আড়াল থেকে তার সৈন্যরা একদম নিরাপদে কামান দাগতে পারত। এটা একই সাথে ছিল একটা দুর্ভেদ্য দুর্গ, আবার বিধ্বংসী আক্রমণের মঞ্চ। ভারতে এর আগে এমন জিনিস কেউ দেখেনি। কিন্তু বাবরের আসল গোপন অস্ত্রটা ছিল অন্য কিছু, যা তুলুগমা আর আরাবা এই দুটো কৌশলকে আরও অনেক বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। সেটা হল বারুদ। হ্যাঁ, তিনি ভারতে প্রথম যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে বন্দুক আর কামানের ব্যবহার শুরু করেন। একবার ভাবুন, কামানের সে বিকট শব্দ আর আগুনের হোলকা দেখে ইব্রাহিম লোদির বিশাল হাতিবাহিনী কী পরিমাণ ভয় পেয়েছিল। ভয়ের চোটে হাতিগুলো দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে নিজেদের সৈন্যদেরই পিষে মারতে শুরু করে। এই টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজটাই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। তবে যুদ্ধক্ষেত্রের বাইরেও বাবরের কিন্তু আরও একটা পরিচয় ছিল। তিনি ছিলেন একজন অত্যন্ত সংবেদনশীল লেখক এবং একজন দারুণ নির্মাতা। চলুন এবার তার সেই দিকটা একটু ঘুরে দেখা যাক। তার নিজের লেখা আত্মজীবনী বাবরনামা, যেটা চাগাতাই তুর্কি ভাষায় লেখা, সেটাকে বলা হয় ঐতিহাসিক সত্যের এক অমূল্য ভাণ্ডার। আর এটা কিন্তু কোনো সাধারণ রাজার জীবনী নয়, যেখানে শুধু নিজের গুণগান করা হয়েছে। না, এখানে তিনি একদম খোলামেলাভাবে নিজের জীবনের কথা লিখেছেন। যুদ্ধ জেতার আনন্দ যেমন আছে, তেমনি সমরখন্দ শহরটা হারানোর গভীর দুঃখও আছে। এমনকি ভারতের পশু পাখি, ফল, ফুল এসব নিয়ে তার যে কি বিশাল কৌতূহল ছিল, তার খুঁটিনাটি বর্ণনাও দিয়েছেন। বইটা পড়লে মনে হয় যেন তার মনের ভেতরটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তার পরিবারেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, যেমন তার বড় ছেলে হুমায়ুন, যিনি পরে দ্বিতীয় মুঘল সম্রাট হন। তার মেয়ে গুলবাদেন বেগমও কম যান না, তিনি লিখেছিলেন হুমায়ুন নামা, আর ছিলেন তার প্রধান স্ত্রী মাহাম বেগম, হুমায়ুনের মা। বলতে গেলে এই পরিবারটাই মুঘল বংশ আর তার সাহিত্যচর্চার ঐতিহ্যকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল।
বাবরের চরিত্রে না একটা অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। তিনি নিজে ছিলেন মধ্য এশিয়ার এক রাজকুমার, অথচ ভারতেই একটা নতুন রাজবংশ প্রতিষ্ঠা করলেন। ভারতের গরম আবহাওয়া তার একদমই পছন্দ ছিল না, কিন্তু সেই ভারতেই তিনি একের পর এক পারস্যের ডিজাইনে বাগান তৈরি করলেন। নিজের দেশের ফলের জন্য তার মন খারাপ হতো, আবার সেই তিনি ভারতে তরমুজ আর আঙুরের চাষ শুরু করলেন। কি অদ্ভুত, তাই না? তো শেষ পর্যন্ত বাবর আমাদের জন্য কি রেখে গেলেন? তার সেই বাগান, মসজিদ আর একটা গোটা রাজবংশ, যার উত্তরাধিকার আজও টিকে আছে। তার তৈরি করা স্থাপত্যগুলো কিন্তু উত্তর ভারতের চেহারাটাই অনেকটা পাল্টে দিয়েছিল। যেমন আগ্রার আরামবাগ, যেটা ছিল ভারতের প্রথম মুঘল বাগানগুলোর একটা। পানিপথের যুদ্ধ জেতার পর সেই বিজয়ের স্মরণে তিনি তৈরি করেন কাবুলিবাগ মসজিদ। তার সেনাপতি মীর বাকি অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করেন। আর বাগানগুলোতে ঝর্ণার ব্যবহারকে জনপ্রিয় করার পেছনেও কিন্তু তিনিই ছিলেন। তার মৃত্যু নিয়ে একটা খুব মর্মস্পর্শী গল্প শোনা যায়। বলা হয়, একবার তার ছেলে হুমায়ুন যখন খুব অসুস্থ, প্রায় মৃত্যুশয্যায়, তখন বাবর নাকি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যেন তার জীবনের বিনিময়ে হুমায়ুনকে সুস্থ করে তোলা হয়। আর অবিশ্বাস্যভাবে হুমায়ুন সত্যিই সুস্থ হয়ে ওঠেন, আর কিছুদিন পরেই বাবর অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। এই গল্পটা তাকে একজন যোদ্ধা বা সম্রাটের চেয়েও একজন স্নেহময় বাবা হিসেবেই বেশি করে চিনিয়ে দেয়। ভাবলে অবাক হতে হয়, তিনি ভারতে রাজত্ব করেছিলেন মাত্র 4 বছর। তো প্রশ্নটা হলো, এত কম সময়ে গড়া একটা ভিতের ওপর কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে এত বড় একটা সাম্রাজ্য টিকে থাকতে পারল? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে বাবরের সেই অসাধারণ সামরিক উদ্ভাবন, তার সাংস্কৃতিক দূরদৃষ্টি আর একটা নতুন রাজবংশ প্রতিষ্ঠা করার সে অদম্য ইচ্ছার মধ্যে।